কি নাত বউ, খালি ঘরে থাকবার চাও কেন? সামাজিকতা বোঝো তো নাকি? একা শুইরা হলে তো চলবে না ভাই। এতদিন হইল আসছি, একবারও তো জিজ্ঞাসা করলা না। দাদি, আপনার অবস্থা ভালো তো? কিছু লাগবে নাকি? নিশি মুখে একটা ফিকে হাসি টেনে দাদির পাশে গিয়ে দাঁড়ালো। আসলে দাদি, আমার মা বাবা দুজনেই নিজেদের কর্মক্ষেত্রে ব্যস্ত। বোঝ হবার পর থেকেই রেখে দেওয়া মেয়েদের আন্ডারে বড় হয়েছি। মায়ের সাথে সেরকম ভালো সময় কাটিয়েছি বলে খুব একটা মনে পড়ে না। তাই হাতে ধরে ভুল ত্রুটি ধরিয়ে শিখিয়ে পড়িয়ে নেবার মতো কেউ ছিল না। নিজের মতন করে নিজের যতটুকু বুঝেছি ততটুকুই শিখেছি। কিছুক্ষণ থেমে নিশি ফের শুরু করলো। তবে আপনি আমাকে নিজের মতো করে শিখিয়ে দিন দাদি। নিশির কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে রইল দাদি। পারতপক্ষে দোষ আসলেই মেয়ের নয়, সে তো শেখার সুযোগই পায়নি। আজকালকার মা বাপেরা টাকা ছাড়া কিছুই না বুঝলে সন্তানের যা হয় আর কি। শিমু, তোর পোলার বউ কিন্তু কথায় ভারী লক্ষ্মী, বলে নিশির কপালে চুমু দিলেন। শোন নাত বউ, আমি মানুষ খুব একটা ভালা না। আমার কথায় হেরফের হলে খালি মুখ ঝামটা দেই। এইবার সে যেই হোক, ভাইবা দেখো ট্রেনিং নিবা নাকি? কথাখানা বলে নিজে হেসে উঠলেন তিনি। তার সাথে শিমুল বেগম নিশিও যোগ দিয়েছেন নতুন উদ্যমে। সারাদিন তিনজন মিলে বেশ আড্ডা দিয়েছে। বিকেলের দিকে আরফিস ফেরার পর চারজন মিলে খেতে বসেছে। আহিল আর আশরাফ সাহেব দুজনে আপাতত আউট অফ ঢাকা আছেন সন্ধে পর্যন্ত। তার জন্য দুপুরে খাবারের তাগিদে ছিল কম। সারাদিন ঠিক থাকলেও সন্ধ্যের দিক থেকেই মাথাটা বেশ ঝিম ধরে আছে। চোখের পাতাগুলো বেশ জ্বলছে, টানে ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। ঘুমের প্রয়োজন বোঝা সত্ত্বেও চোখ জ্বালা পোড়ার জন্য বন্ধ রাখা যাচ্ছে না। বিছানায় গড়াগড়ি খেয়ে কিছুক্ষণ পর স্টাডি রুমের দিকে চলে গেল। এর মধ্যে আরফি তাকে খুঁজে নিয়ে নিজের সমস্যা সহ বই নিয়ে বসেছে। রাত 9টা অবধি আরফিকে পড়া দেখিয়ে দিয়ে ড্রয়িং রুমে যাওয়ার কিছুক্ষণ পরই আহিলের আশরাফ সাহেব চলে এলেন। সে ড্রয়িং রুমে না বসে সরাসরি রুমে চলে গেল। নিশিয়া অগত্যা তার পেছনে ছুটল, কিন্তু আহিল নির্বিকার এবং ভাবলেশীন। এক হাতে গলার দিক থেকে শার্টের বোতাম খুলতে খুলতেই ব্যাগটা ডিভানের উপর রেখে দিল। ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় বের করতে যাওয়ার আগে নিশি সব গুছিয়ে বিছানায় রেখে দিল। এক পলক সেদিকে তাকিয়ে তোয়ালে নিয়ে একেবারে গোছল সেরে বেরিয়েছে সে। আহিলকে এমন চুপচাপ থাকতে দেখে নিশির বেশ উসখুস লাগছে। হঠাৎ করে এমনভাবে চুপ হয়ে আছে কেন সে? অস্থির হয়ে আহিলের আগে পিছে হাঁটছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। জড়তা কাজ করছে খুব। রাতের খাবার আর নিশিকে পরিবেশন করতে হলো না। পরিবেশনের ব্যাপারটা নিয়ে যদিও দাদি এখনো খুব একটা ঘাটায় না, কিন্তু আজ খুব ইচ্ছে করছিল অশুভটাকে আর আবুকে নিজের করা রান্নাগুলো নিজ হাতে পরিবেশন করে দিতে। কিন্তু কেন যেন শরীর চলছে না। চুপচাপ নিজের জায়গায় বসে বসেই সবটা দেখে গেল। খাবারের শুরুতেই নিশির রান্নার ব্যাপারটা নিশির অনুরোধের কাছে চেপে যাওয়া হয়েছে। সবার মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া না থাকলেও সর্বোচ্চ ইতিবাচক কোনো প্রতিক্রিয়া ছিল না। সবার স্বাভাবিক খাওয়া দাওয়া দেখে নিশি নিশ্চিত হলো যে আর যাই হোক খাওয়া উপযোগী হয়েছে। কিন্তু অশুভটা প্রতি পদে প্রথমবার মুখে দেওয়ার পর থেমে থেমে খাচ্ছে। নিশির খুব ইচ্ছে করছে জানতে খাবারগুলো কেমন হয়েছে, কিন্তু জিজ্ঞেস করতে পারো না। টেনশনে তার খাওয়া খুব একটা হলো না। যদিও বা দুপুরে সবাই বলেছিল রান্না ভালো হয়েছে, কিন্তু যাকে ভেবে এত কিছু করা, যার একটা কথা শোনার জন্য অস্থির সে নীরবতা পালন করছে। না, মনটাই খারাপ হয়ে গিয়েছে নিশির। খাবার শেষ করার পর আরফিয়ার দাদি মিলে নিশির রান্নার ব্যাপারটা খোলসা করেছেন। কথাটা শুনে আহিল একবার নিশির দিকে তাকাতেই নিশি খুব উৎসাহ নিয়ে চোখে চোখ মেলালো। কিন্তু আহিল ফোন এসেছে এমন একটা ভাব করে সে উঠে চলে গেল। নিশি আশাহত হতে হতেও নিজেকে সামলে নিল। আশরাফ সাহেব খুশি নিশিকে 5,000 টাকা দিলেন। মোটামুটি আনন্দময় একটা ডিনারের পর যে যার রুমে চলে এলেন। রুমে ঢুকে নিশি আরেক দফায় অবাক হলো। পুরো ঘর অন্ধকার করে আহিল শুয়ে আছে বিছানায়, কপালের উপর ডান হাত ঠেকিয়ে পা টিপে টিপে আস্তে আস্তে বিছানায় উঠে আহিলের বুকের বাঁ পাশটায় মাথা রাখলো খুব সন্তর্পণে। কি ব্যাপার হঠাৎ এই ঘরে? আজকে আরফির কাছে ঘুমোতে গিয়েছে দাদি।
আহিলের কথা বাড়ালো না, কি বা বলবে কথা। আহিলকে চুপ করে থাকতে দেখে নিশি ফের বলতে শুরু করলো। আপনার কি হয়েছে? কিছু না। তাহলে আপনি চুপ করে আছেন কেন? ঘুম পাচ্ছে। আর কিছু বলল না আরফি, চুপচাপ নিজের বালিশে সরে এসে শুয়ে পড়ল। কেন যেন হুট করেই তার কান্না পাচ্ছে বেশ। ইচ্ছে করছে অসভ্যটাকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলতে। এত তারা অসভ্য সে, কে অধিকার দিয়েছে তাকে এত বড় অসভ্যতা করার? আর শুভ না তার বুকে, হ্যাঁ, এক ফোঁটাও না, তিল পরিমাণও না। আই হেট ইউ অ্যান্ড আই অলসো গন্না ইট ইউ। চোখটা সবে মাত্র লেগেছে, একদম বিরক্তিকর। বিশ্রী ভাবে উনি আমাকে আস্তে করে ডাকতে ডাকতে তুলে দিলেন। আলোর জন্য ভালোভাবে তাকাতে পারছি না, চোখে কি যেন বিচ্ছে। পুরোপুরি চোখ খুলে ধাতস্থ হবার পর নিজেই নিজের মুখের থেকে গোমরানির মতো আওয়াজ শুনে অবাক হয়ে গেলাম। আরো অবাক করার বিষয় হচ্ছে আমি চাইতেও সেটা কন্ট্রোল করতে পারছি না। একটু নাড়াচাড়া করতেই সারা গায়ে একটা বিচ্ছিন্নভাবে শীতল ব্যথা অনুভব করলাম। কিন্তু আহিল তখনও নিশির সাথে কোনো কথাই বলছে না। পাটা নেড়ে চেড়ে দেখছে, বেশ ফুলে ফেপে উঠেছে। পায়ের পাতা ও মাঝারি ঠান্ডা, জ্বর আসার পূর্বাভাস যাকে বলে। পায়ের নিচে অ্যাডজাস্ট পিলোটা সেট করে দিয়ে বেডসাইড টেবিল থেকে গরম দুধ সহ হালকা খাবারের ট্রেটা বিছানার উপর নিয়ে বসলো। দুধ পাউরুটি একসাথে বাটিতে মিশিয়ে চামচটা নিশির মুখের সামনে নিতেই সে কিছুটা পিছিয়ে গিয়ে মুখটা বাঁকিয়ে নিল। আহিল ভাবলেশীনভাবে চামচটা বাটিতে রেখে ফের মুখের সামনে ধরার পর নিশি এবার হাতটাই মুখের সামনে থেকে সরিয়ে দিল। কান্নার থমকে চোখ মুখ লাল হয়ে এসেছে। তার অসভ্যটা তাকে দয়া করেছে, কি ভাবে সে নিজেকে। গোঙানিটা যেন মৃদুমন্ত আরো বেড়ে গেল। আমি নিজের হাতে খেতে পারবো। আহিল চুপচাপ একটা দীর্ঘশ্বাস ফেলে বাটিটা নিশির দিকে এগিয়ে দিল আর বাটিটা কোলের উপর নিয়ে নিশি ঝরঝর করে কেঁদে দিল। বলেই তাকে দিয়ে দিতে হবে? জোর করে নিজে খাইয়ে দিতে পারলো না? উনি আমাকে আর আগের মতো ভালোবাসে না। এসব ভাবছে আর কাঁদছে, আর আহিল চুপচাপ বুকে দুহাত গুজে সবকিছু দেখছে। তারপর কিছুটা জোর করেই নিশির কাছ থেকে বাড়িটা নিয়ে নিল। কাঁদছো কেন? কান্নার মতো কি কিছু হয়েছে? কি হলো? একে তো ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছো না। তারপর কেঁদে যাচ্ছে। আপনি আমার সাথে এমন কেন করছেন? কি করেছি আমি? এই যে ঠিক মতো কথা বলছেন না, রাগ করে আছেন। কেন রাগ করেছি আমি? তুমি আমার রাগটাই বুঝতে পারো, কেন রাগ করি সেটাই তো বুঝতে পারো না। কতবার ফোন দিয়েছে আজকে, হ্যাঁ কতবার চেক করেছিলে? একটাবার ফোন রিসিভ করে তো মানুষ ব্রিফিংটাও দেয় নাকি? আর ফোন কি বেডরুমে ফেলে সারা বাড়ি টোট করে রাখার জন্য দিয়েছি? হাজারবার বলেছি ফোনটা নিজের কাছে রাখবে। আমার টেনশন হয় না, হ্যাঁ? তা তুমি কি করবে? তোমার কাজই তো আমায় টেনশন বাড়িয়ে দেওয়া। আজকে বিকেলে চেক আপের অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি কদিন ধরে তোমাকে বলে আসছি একবার বলবে একটু, তা করবে কেন, হ্যাঁ? তুমি তো রান্না বান্না মজলিস নিয়ে ব্যস্ত। হাতে গলায় তেলার ছিটা আর ছ্যাঁকার দাগ, কি এগুলো, হ্যাঁ? এখন তো পা খুলেছে, একটু পর জ্বর আসবে। সারাদিন সিঁড়ি দিয়ে ওঠা নামা, টো করে বেড়ানো। এই তুমি কি সুস্থ? ডক্টর কি বলেছিলেন তোমাকে? সিঁড়িতে কই ওঠানামা করি সারাদিন, ওই রাতেই তো একটু দাদির কাছে ঘুমোতে যাই। তো আমি যখন দাদিকে ম্যানেজ করছিলাম সবকিছু বুঝিয়ে, তুমি মাঝখানে পাকনামিটা করতে গেলে কেন? এখন চোখের নিচে যা কালি ফেলেছো না, হ্যাঁ, এই যে না ঘুমিয়ে সারাদিন দাঁড়িয়ে থেকে বাহারি রান্না বান্না। ডক্টর তোমাকে হাঁটাহাঁটি কম করতে বলেনি? কি বলেনি? কথাটা কানে যাচ্ছে না নাকি? কথা বলো না কেন? রাতের মেডিসিন নিয়েছিলা? দুপুর 12টার দিকে যে মেডিসিন, ওটা? তা নেবে কেন? সাধু সাজা তো সাধু। আমার ধৈর্যের সীমা লঙ্ঘন করো না নিশি। ডোন্ট কেয়ার টু ক্রস। কান্না করতে আমি না করেছি কিন্তু। নিশি আর কিছু বলল না। ফুপাতেই খাবারটুকু শেষ করে হালকা পেইন কিলার সহ রাতের মেডিসিন নিয়ে নিল। এদিকে আহিল বিছানা পরিষ্কার করে সব সেন্টার টেবিলের উপর শিফট করে নিল। নিশি ওয়াশরুম থেকে ফিরে নিজের বালিশেই চুপ করে শুয়ে পড়ল। এবার আর আহিল লাইট অফ করলো না, কারণ সে তো জানে তার প্রিয়তমার অন্ধকারে অস্বস্তি হয়। বেড সাইড লাইটগুলো অফ করে দিয়ে কম পাওয়ারের সেন্ট্রাল লাইটটা অন করে দিয়ে বিছানায় চলে গেল। তোমার সাথে রাগ মানে আলটিমেটলি লস আমার। মাথা মুন্ডু কিছুই বোঝো না। আর মাঝখানে এত ফাঁকা করে কোনায় গিয়ে শুয়েছে কেন? কতবার না বলেছি মাঝখানে ফাঁকা রেখে ঘুমালে শয়তান ঢুকে পড়ে। পেছন থেকে নিশিকে জড়িয়ে ধরে কানের পাশটা চুমু খেয়ে, উফ, গরম লাগছে আর খুব ঘুমও পাচ্ছে, ডিস্টার্ব করবেন না তো?
আহিলকে ব্যঙ্গ করে কথাটা বলে আহিলের দিকে ঘুরে আবারও তার বুকেই মুখ গুজে শুয়ে পড়ল। আচ্ছা তাই? কিসের ঘুম এখন? কোনো ঘুম চলবে না, আগে 3 রাতে সন্ন্যাস যোগ কাটিয়ে নিই। আমি না অসুস্থ। আমার হাতে চাটা, গলায় তেলের ছিটা, পা ফোলা, চোখের নিচে কালি। আর বলতে পারল না নিশি। আহিলের বলার সুযোগটুকুই দিল না, ঠোঁটে ঠোঁটে কথা বলায় যে ব্যস্ত তারা। আমার আর নাজমুল মানে নিশির বাবার পরিচয়টা এক পাবলিক লাইব্রেরি থেকে। আমি তখন সবেমাত্র কলেজে পা দেওয়ার উচ্ছ্বাসিত এক তরুণী, অনেকটা নিশির মতোই বলা চলে, তবে তার থেকেও আমি খুব চনমনের স্বভাবের ছিলাম। পরিবারের সবাই আমাকে নিয়ে তটস্থ। তারপর কিছুটা হেসে ফের বলতে শুরু করলেন মুমতাহার। ছুটিয়ে প্রেম করেছি দুইজনের লুকিয়ে লুকিয়ে। এদিকে নাজমুল বিদেশে যাবে 2 বছরের জন্য, কি একটা কোর্স ঠিক মনে নেই। সে তখন তার দুলাভাই আর আপার কাছে থাকতো। আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছে তারই ছেলেবেলায়, সেই থেকে আপা দুলাভাই তাকে আগলে রেখেছেন। কাগজপত্র এসেছে সবে, ভিসা এখনো হয়নি। অমনি আমার রোগ চেপে গেল বিয়ের। নাজমুল বরাবরই চুপচাপ আর মাটির মানুষ। আমার গোয়ার্তমি দেখে সে কিছুটা বাধ্য হয়ে রাজি হয়ে গেল। তারপর 25শে মেয়ের সকালে সবার অগোচরে আমরা বিয়ে সেরে ফেলি, তার কিছু বন্ধু বান্ধবের সহচার্যে। এরপর থেকে আমাদের দিনগুলো রঙিন হতে লাগলো আরো বেশ। ডানা ছাপটে তার সাথে শহরের আনাচে কানাচে চষে বেরিয়েছি। এর মধ্যে তার ভিসার তারিখ হলো, সেই অ্যাম্বাসিতে উপস্থিত হয়ে ভিসা নিল। তার চলে যাবার দিন 7 আগে জানতে পারলাম আমার মা বাবা হতে চলেছি। ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে মুমতাহার ফের বলতে লাগলেন। তখন আমাদের কথা 2 পরিবারের কেউ জানে না। আর নাজমুলের বিদেশ যাবার ইচ্ছেও অনেক দিনের। ভেবে দেখতে গেলে এই সব কিছুই আমার অধৈর্যহীনতার ফল। এর মধ্যে শুধু শুধু মানুষটাকে ভুগাই কি করে? অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে পাঠিয়ে দিলাম। দুজনের কেউই কোনো কুল কিনারা ভেবে পাইনি। এদিকে দিন গড়াচ্ছে, তারপর নিজে নিজেই ডক্টরের সাথে কথা বলে আর বলতে পারল না মুমতাহার। কিছুটা সময় চুপ করে রইলেন। তবে নাজমুল জানে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তারপর থেকে নিজেকে সহ্য করতে পারতাম না। নাজমুল প্রায় চিঠি লিখত, কিন্তু আমি কোনো উত্তর লিখতাম না। বাসা থেকে বিয়ের চাপ দিল, নিজেকে খুব করে গুটিয়ে নিলাম। 1 বছরের মাথায় ছুটিতে নাজমুল ফিরে এলেন পাগলের মতো। এসে শুনতে পেলেন আমার বিয়ের তোড়জোড় চলছে। আমাদের দেখা হলো, কিন্তু আমি আর তার সাথে কথা বলতে পারলাম না। কেন যেন ওর দিকে তাকাতেই একটা ছোট বাচ্চার অবয়ব মনে ভাসত। নিজেকে খুনি মনে হতো। আমার এই অবস্থা দেখে তার আর ফেরা হলো না। আল্লাহ হয়তো সহায় ছিলেন। বেশ কিছুদিনের মধ্যেই তার বর্তমান চাকরিটার মোটামুটি পোস্টে তার জয়েনিং হয়ে গেল। তারপর আপা দুলাভাইকে বুঝিয়ে শুনিয়ে আমাদের বাসায় পাঠালেন। বাড়িতে ভাই বোনের মধ্যে ছোট বিদায় একটু বেশি আদরে বড় হয়েছি বলা চলে। আমার বড় ভাবি এই ব্যাপারে একটু জানতো, কিন্তু হঠাৎ করে আমার এহেন পরিবর্তনে সবাই দিক বিদিক শূন্য শূন্য বলা চলে। বাসায় বিয়ের প্রস্তাব মেনে নিয়ে আমাদের বিয়ে দিলেন। নাজমুল আমাকে নিয়ে প্রথম দিনে আলাদা বাসায় উঠলেন। আমাদের এতদিনের সাধনার সংসার, কিন্তু আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। মাঝে মধ্যে ওর সাথে খারাপ আচরণ করতাম। সমস্যাগুলো আরো বেশি করে বাড়লো। ঠিকঠাক ঘুমোতে পারতাম না। আজেবাজে ভয়াবহ স্বপ্ন দেখতাম। ডাক্তার নাজমুলের মুখে সব কথা শুনে ফের আমাদের বাচ্চা নেবার কথা বললেন, কিন্তু আল্লাহ সহায় হলেন না। স্বাভাবিকভাবে কোনো কিছুই হচ্ছিল না। ব্যাপারটা আমাকে আরো ফুগাতে লাগলো। মনে হতো আমার পাপের ফল আমায় দিচ্ছেন। আমি আর কখনো মা হতে পারবো না। নিজের উপর রাগ ঘৃণা থেকে নিজেকেই বারবার আঘাত করতাম। নাজমুলের সেই অসহায় দৃষ্টিটা এখন আমার চোখে ভাসছে। আমি বুঝতাম সবকিছু, কিন্তু তারপরেও নিজের অপরাধ বোধের কাছে নিজে অসহায় ছিলাম। ওকে কোনো কিছু বলতেও পারতাম না। ভয় হতো যদি আমায় ছেড়ে চলে যায়। আমার এই অবস্থা দেখে সে এক বৃদ্ধ মহিলাকে নিয়ে এলেন আমার দেখাশোনা করার জন্য। আফটার অল তার নিজেরও কাজ আছে। তারপর ডাক্তার আমাদের টেস্ট টিউব প্রসেস অ্যাপ্লাইয়ের জন্য সাজেস্ট করলেন। প্রথমবার মিস ক্যারেজের পর দ্বিতীয়বার কনসেপ্ট প্রসেসিংটা সাকসেসফুল হয়। আমি তখন শারীরিক মানসিক দুইভাবেই দীপ্তস্থ। রাতে ঘুমাতে পারতাম না। স্বপ্ন তো শত খুব কেমন ভয় ভয় লাগতো। 7 মাসের মাথায় এক রাতে ছাদে চলে গেছি একা একা ঝাঁপ দেবার জন্য। মনে হতো নিজের মস্তিষ্ক আর দেহকে আলাদা করে রাখি। খুনি শব্দটা বড্ড তাড়া করত। নিশ্চিত জন্ম আমার প্রেগনেন্সির 8.5 মাসে। অনেকটা প্রিম্যাচুর বেবি বলা চলে।
আপা এখনো বলেন নাজমুল সেদিন নিশিকে কোলে নিয়ে অনেক কেঁদেছেন। মেয়েটা সেই ছোট্ট থেকে খুব স্ট্রাগল করেছে। আহিল, তার কাছে যেতাম না, ঠিক মতো খাইতামও না। ওকে দেখলে আমার ভেতরটা হু হু করে উঠত। সবকিছু ঠিক থাকলেই আমার আরো একটা বাবু থাকতো, কিন্তু আমি সব শেষ করেছি আমি নিজ হাতে। আমি খুনি। এই শব্দগুলো আমাকে তাড়না করতো খুব। নিশিকে আমার জন্য ছোট থেকেই পাউডার মিল্ক খাওয়ানো হয়েছে। মেয়েটা যখন কাঁদতো তখন পর্দার আড়ালে লুকিয়ে দেখতাম, কাছে যেতাম না। আর প্রথম কোনো কিছুতেই আমি নেই, কোনো ভালো স্মৃতিতেও নেই। আমি সবসময় নিজেকে ওর কাছ থেকে দূরে রেখেছি। আর মেয়েটা ততই আমার আশেপাশে ঘুরঘুর করেছে, কেঁদেছে। কথাটা যে আটকে আসছে ওনার, তা আহিল খুব ভালো করে বুঝতে পারছে। এখন বুকটা খুব হু হু করে ওঠে জানো। মেয়েটা আমার সেই পেটের থেকে স্ট্রাগল করে এসেছে। ওর বাবার খুব সাধনার ধন। ওদের বাপ মেয়েকে আমি খুব ভুগিয়েছি, খুব। নিশিকে তুমি দেখে রেখো বাবা, নিজের ছেলের মতো ভাবতে পেরেছি বলে এত কিছু তোমায় বলতে পেরেছি বাবা। আমি 3 জন মানুষের কাছে খুবই অপরাধ করেছি বাবা, খুব অপরাধ করেছি। উত্তরে আহিল কিছু বলতে পারলে না, চুপচাপ শুনে গেল সব। কিন্তু মুমতাহারকে সে আশ্বস্ত করলেন তার দায়িত্ব সে হৃদয় দিয়ে পালন করবে। সেখানে কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে পড়ল আহিল। মুমতাহার তখনও বসে হাউমাউ করে নিঃশব্দে কেঁদেই যাচ্ছে সে। ভেতরটা জলে পুরো সারখার হয়ে গেছে তার। মেয়েকে সেদিন হাসপাতালের বেডে দেখেই এই জ্বলুনি শুরু হয়েছে তার। খুব ইচ্ছে করছে দুহাতে করে আগলে ধরে রাখতে, খুব। মুমতাহার বেগমের বুটিক হাউসের সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে। রাস্তা প্রায় ভাঙাচোরা, কিছুটা হেঁটে গাড়িতে উঠতে হবে তার। আনমনা উঁচু নিচুতে হাঁটতে গিয়ে আহিল সামলাতে পারল না। খুব বড়সড় হোঁচটের ফলে পায়ে বেশ ব্যথা হলো তার। সেখান থেকে কোনো রকমে বের হয়ে অফিসে যাওয়ার কথা ভাবলে ও বাড়তে থাকা ব্যথার কাছে নিরুপায় হয়ে হাসপাতালে যেতে হচ্ছে অগত্যা। ডান পায়ের গোড়ালিতে লিগো প্লাস্টার বাঁধিয়ে বিছানায় শুয়ে শুয়ে নিজের হম্বিতম্বি দেখে যাচ্ছে সেই কখন থেকে। পিচ্চিটা কেমন কোমরে হাত দিয়ে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বকে যাচ্ছে, একেবারে গিন্নি গিন্নি ভাব। এত বড় কবে হয়ে গেল পিচ্চিটা? নিশু অনেক বকছে তো, এখন একটু আদর করে দাও, এদিকে আসো। বলি নিশিকে বাহাতে নিজের কাছে নিয়ে এলো হাত টেনে। কিসের আদর? হ্যাঁ, চোখ কই থাকে আপনার? দেখে হাঁটতে পারেন না? এত কেয়ারলেস কেন আপনি? এবার নিশির কথায় আহিল চোখ পিটপিট করে তাকালো। একটু বেশি বলে ফেলছো না? মোটেই না, এতেই আনো। আর আমাকে যে বললেন সবসময় খিটিমিটি করে কথা বলেন, তখন রিভেঞ্জ, ওকে, ক্যারি অন জান। বলি নিশিকে ছেড়ে দিয়ে আয়েশ করে মাথার পেছনে দুহাত রেখে নিশিকে দেখতে লাগলো। মেয়েটা একেবারে টিচ ফর ট্যাট, সুযোগ পেলেই মোক্ষম ঘা বসা একেবারে। আহিল যা বলে চেঁচামেচি করে তাই তাই বলে এখন সে শোধ নিচ্ছে। কে বলল এই মেয়ে বড় হয়েছে? কেমন পিচ্ছিদের মতন গলা উঁচিয়ে শোধ নিয়ে যাচ্ছে। জান হাঁপিয়ে গেছে তো, একটু পানি খেয়ে নাও আগে। আপনি এমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছেন কেন? আমি এত কষ্ট করে বকছি, কই মুখটাকে কাঁচুমাচু করে রাখবে তা না? এই রে, একদম ভুলে গেছি। বলে আহিল কিছুটা অভিনয় করে নিশিকে ফের পানি খাবার কথা বলল। এবার নিশি কিছুটা হাফ ছেড়ে ডিফানে বসে পানির গ্লাসটা হাতে নিয়ে খেতে লাগলো। আহিলের একদম পেট ফেটে হাসি বেরোতে চাইছে নিশির কথাবার্তায়। মেয়েটা কখন কি করে বোঝা একেবারে দায়। তবে আগের মতন চঞ্চলতা একেবারে কমে গেছে। কেমন চুপচাপ উদাসীন থাকে, আবার কখনো খুবই প্রাণোচ্ছল। এখন আর ওর সাথে রাগারাগি চেঁচামেচি করতেও আহিলের ভালো লাগে না। এই তো কিছুদিন আগের কথা, পার্টিতে নিশি ইনজুরি পানিয়ে সেমি হিল শো ক্যারি করেছে। শাড়ি পরাতে আহিল খুব একটা বুঝতে পারেনি, কিন্তু রাতে বাড়ি ফেরার আগেই তাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে এই পা ব্যথার জন্য। অতিরিক্ত পেইনের জন্য ডক্টর ফার্স্টে পেইন কিলার সাজেস্ট করলেও ওর অবস্থা দেখে ইনস্ট্যান্ট ইনজেকশন পুশ করতে বাধ্য হয়েছে। সে রাতে আহিলের কোলে চড়েই নিশি বাড়ি ফিরেছে। সে রাতে আহিল কিছু না বললেও পরের দিন নিশি সব হিল সেমি হিল শোগুলো প্যাকেট করিয়ে সার্ভেন্ট্রি স্টোর রুমে শিফট করিয়েছে। ডক্টর না করার পরও কেন পড়েছে জিজ্ঞাসা করতেই সে গাল ফুলিয়ে উত্তর দিলেও এমনিতেই যেখানে যায় সবাই তাকে পিচ্চি বাচ্চা বলে টিচ করে। তার উপর আহিলের সাথে হাইটে তার বেশ ভালোভাবেই ডিফারেন্স। সেই ডিফারেন্সটা মেনটেন করতেই তার এই কাজ। সে রাতে আহিল তাকে প্রচুর বকেছে, বকা খেয়ে দুদিন তার পাশেও ভিড়ে নিশি।
মান ভাঙানোর জন্য ম্যাডামকে কম তৈল মর্দন করতে হয়নি আহিলের। সেদিনের পর থেকে খুব একটা আহিলের সাথে বাইরে বের হতে চায় না সে। খুব বলে করে জোর করে নিয়ে বের হতে হয়, কিন্তু আর কখনো কোনো পার্টিতে সে আহিলের সাথে যাবে না, এই ব্যাপারে সে দৃঢ় প্রতিজ্ঞ। আজ 2 দিন যাবৎ বাড়িতে থেকেই আহিল অফিসের কাজগুলো দেখছে। পায়ের উপর প্রেশার না দেওয়ার জন্য ডাক্তার বারবার সতর্ক করে দিয়েছে তাকে, কেননা এতে করে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি। ল্যাপটপ নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসেছে আহিল। সেই কখন নিশিকে ডেকে পাঠিয়েছে, অথচ এই মেয়ের আসার কোনো নামই নেই। কি যে কাজ শিখে আল্লাহ জানে। মনে মনে আহিল এসব বিড়বিড় করতে করতে নিশি রুমে এসে ঢুকলো। কি ব্যাপার, কোথায় থাকো তুমি? দাদির কাছে ছিলাম আজকে। চুপ, আগে মেডিসিন দাও। এত কাজ কি বলেছে আপনাকে শেখাতে? হ্যাঁ, বারে আমার বুঝি ইচ্ছে করে না? না, এত ইচ্ছে করতে হবে না। যখন যা লাগবে শুধু হুকুম করবে, তোমার কিচ্ছু করতে হবে না। নিশি আর কিছু বলল না, চুপচাপ আহিলের কনুইয়ের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে বাহুতে মাথা রাখলো। আহিল কিছুটা হেসে নিশির মাথার একপাশে চুমু খেয়ে ফের নিজের কাজে মত্ত হলো। ল্যাপটপ কিবোর্ডের উপর আহিল আঙুলগুলো খুব দ্রুত চলছে। নিশি দুষ্টু হাসি হেসে তার আঙুলগুলো আহিলের হাতের মাঝে গলিয়ে দিল। আহিল কিছুক্ষণ থেমে হাত সমেতেই লিখে চালিয়ে যাচ্ছে, কিন্তু খুব একটা দ্রুত হচ্ছে না। নিশি কাঙ্ক্ষিত রিয়াকশন না পেয়ে হাত সরিয়ে নিতেই আহিল আটকে গেল। ওভাবেই লেখা শেষ করে হাতের পিঠে গভীর করে চুমু খেয়ে ল্যাপটপ কোলের উপর থেকে সরিয়ে বন্ধ করে পাশের টেবিলে রেখে দিয়ে নিশিকে একদম চেপে ধরে শুয়ে রইল। পায়ের ব্যথাটা এখন আছে? হুম হুম। তাহলে কালকে ঘুমের মধ্যে পা ব্যথা করে কেঁদেছো কেন? নিশি কিছু বলল না, কি বা বলবে। অশুভটার কাছ থেকে কোনো কিছু লুকানো যায় না, সব একেবারে তথস্থ। আচ্ছা নিশু, তুমি কেন সবকিছু আমাকে খুলে বলো না? নিজের সমস্যাগুলো তো আমাকে বুঝিয়ে বলবে নাকি? এমন করলে হয়? উত্তরে নিশি পোষা বিড়ালের মতন আহিলের সাথে মিশে গিয়ে বুকে নাক ঘষতে লাগলো। মেয়েটার এমন করাতে যে আহিলের সারা গায়ের রক্ত হিম শীতল হয়ে যায়, তাকেই নিশি বুঝে মাথার তালুতে ছোট্ট একটা চুমু খেয়ে নিশির পিঠে আলতো করে হাত ঘষতে শুরু করে দিল সে। বাইরের মেঘ করেছে, হয়তো এখনই ঝমঝম করে বৃষ্টি নামবে। হালকা ঠান্ডা বাতাস তাদের ছুঁতেই নিশি আরো সেধিয়ে গেল আহিলের বুকের মাঝে। মেয়েটা বড্ড বিড়াল স্বভাবী। নিশু, হ্যাঁ নিশু, কি হ্যাঁ মেয়ে। নিশির দিকে ভালো করে তাকাতেই দেখলো ঘুমিয়ে পড়েছে বেশ। চোখের নিচের কালিয়ার চেহারার মলিনতার ব্যাপারটা যেন আয়ালকে খুব করে কষ্ট দিচ্ছে। মেয়েটার ঘুমটা পুরোপুরি হচ্ছে না আজকাল। নিশিকে বুক থেকে সরিয়ে বালিশের উপর শুইয়ে দিয়েই হাতে গায়ে হালকা করে চাদরটা মুড়িয়ে দিল। নিজে শুয়ে পড়লো পাশে। চারদিকে আধার করে বৃষ্টি নেমেছে। বিছানা থেকে বারান্দা গলিয়ে মনোযোগ দিয়ে তা দেখছে আহিল। নিশি তাকে খুব ভাবায় আজকাল। খুব একটা মেয়ের জন্য তার মা সবচেয়ে বেশি কাছের, আর সেই জায়গায় নিশি বড় হয়েছে সার্ভেন্টদের কাছে। সে তার মাকে কাছ থেকে দেখেছে, কিন্তু তার থেকে কোনো আদর ভালোবাসা সে পায়নি। ডিপ্রেশন ব্যাপারটা খুবই খারাপ। না, কোনোভাবেই তার পিচিটাকে আর কষ্ট দিতে পারবে না সে, কোনোভাবেই না। বিকেলের দিকে ঘুম ভেঙে গেল আহিলের। পাশে নিশি মুখ কাচুমাচু করে বসে আছে, আর মিটমিট করে হেসেও যাচ্ছে। কি চলছে এই মেয়ের মনে কে জানে। আহিলকে চোখ খুলতে দেখে খুব লজ্জা পেল নিশি। নিশির এমন লজ্জার আগামাথা খুঁজেও পেল না সে। পাশ থেকে জড়িয়ে ধরে আহিল নিজের কোলের উপর বসিয়ে নিল নিশুকে। গুড আফটারনুন মাই হানি, নাকি নাক ঘষে বললাম। গুড আফটারনুন। ওয়েল প্যাসেঞ্জার। আহিলের এমন প্রশ্নে নিশি যেন লজ্জায় আরো নতজানু হয়ে গেল। এবার আহিল নিশির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেড সাইড টেবিল থেকে ফোন নিয়ে টাইম দেখতে লাগলো। আজ বেশ ঘুমিয়েছে সে। কত কাজ বাকি বাড়ি থাকলে যা হয়, সারা গায়ে অলসতা গেড়ে বসেছে যেন। শুনুন না, বলছি যে। বলো, শুনছি তো। নিশিকে কোলের মধ্যে ঘুরিয়ে নিয়ে বিছানায় হেলান দিয়ে বসলো। আই থিঙ্ক আই এম প্রেগনেন্ট। ও হোয়াট? বলেই নিশিকে ঘুরিয়ে একদম মুখোমুখি করে বসালো সে। শরীরের এই অবস্থা, তার ছাড়া এত অল্প বয়সে আর কিছুই ভাবতে পারছে না সে। তুমি শিওর? তুমি শিওর বা কি করে বলে? তার চেয়ে বড় কথা, কোনো কথাই ঠিকভাবে বলতে পারছে না আহিল। সব ভাবনা চিন্তা তার আউলিয়ে যাচ্ছে যেন। নিশ্চয় লেট করছো কেন? হয়েছে তোমার? আসছে। রেজাল্ট কি? সেম, আগের বারের মতো পজিটিভ। কনস্ট্রাকশন ঠিকঠাক ফলো করেছো তো? হুম।
আহিল বিছানায় পা ঝুলিয়ে চুপচাপ বসে পড়ল। নিশি তার বরাবরই হাতে প্রেগন্যান্সি কিট নিয়ে দাঁড়িয়ে আছে। আহিল হাঁটুতে 2 হাতের কোণে ঠেকিয়ে মুখ ঢেকে বসে রইল কিছুক্ষণ। তারপর ফোন হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে বারান্দায় চলে গেল। তোমার মান্থলি সাইকেল কতদিন হলো মিস? 13 দিন। পাশ থেকে আহিল খুব গম্ভীর মুখে কথাটা বলল। আদার্স কোনো প্রবলেম, লাইক মাথা ঘোরানো, খাবারে অরুচি? এই সমস্যাগুলো তো আমার আগে থেকেই হয়, আলাদা করে। ওকে দেন সিস্টার, আপনি ওনাকে নিয়ে এই টেস্টগুলো করিয়ে আনুন। আহিল নিশিকে আশ্বস্ত করতেই নিশি নার্সের সাথে বেরিয়ে গেল। মেয়েটা যে ভয় পাচ্ছে তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। চুপ, যা কিছুক্ষণ, আমি নিজে চিন্তা করে শেষ করতে পারছি না, নতুন করে প্যারা দিস না প্লিজ। হসপিটাল থেকে বের হয়ে আহিল নিশিকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। বাইরে ডিনার করার জন্য খুব জোরাজুরি করার পরও কোনোভাবেই নিশিকে রাজি করতে পারল না আহিল। রাতে অনেকটা বকে ধমকেই তাকে খাওয়ানো হলো, কিন্তু সেটা নিতান্তই নামের খাওয়া। সবকিছু ভেবে আহিলও আর ঘাটালো না তাকে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় বসেছে আহিল। নিশি তার দিকে পিঠ ফিরে শুয়ে আছে। দরজার দিকে লো পাওয়ারের এলইডি লাইটটা অন রেখে বাকি সবগুলো লাইট অফ করে বিছানায় গা এলিয়ে দিল আহিল। নিশিকে নিজের পাশে ফিরিয়ে হালকা করে ভর ছেড়ে দিল তার উপর। গলায় চুমু খেয়ে 2 হাতে পিঠ আগলে নিজের আরো কাছে নিয়ে এলো তাকে। নিশির কোনো প্রতিক্রিয়া নেই, সে একমনে আবছায়া সিলিং এর দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আজকে হসপিটালের রিপোর্টটা যদি পজিটিভ আসতো, কি করতেন আপনি? নিশি আচমকে এমন ধাঁচের কথায় ঘোর ভেঙে গেল আহিলের। মেয়েটা একেবারে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে, ভয়াবহ শীতল তার দৃষ্টি। আহিল নিশিকে বুকের উপর নিয়ে শুয়ে পড়ে। যা হয়নি তার উত্তর আমার কাছে নেই। ভাবনাটা কি হবে তা জানার মধ্যেই সীমাবদ্ধ ছিল, সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছায়নি। আমি জানি। না, তুমি যা জানো তা ভুল জানো। সেদিনের পর থেকে নিশি অনেকটাই মিলিয়ে গিয়েছে। নিস্তব্ধটাও যেন আরো বেড়ে গিয়েছে। কথা বললেই সে কথা বলবে, উত্তর দিবে, ইচ্ছা করলে কিছু জিজ্ঞেস করবে। আহিল নিজে থেকেই তাকে ঘাটায়, রাগ করাতে চায়, কিন্তু নিশি চুপচাপ থাকে। আহিলের সব কাজে পানি ঢেলে দেয় সে। নিশু, হুম, টাইটা বেঁধে দাও তো। আসছি। ড্রেসিং টেবিলের টোলটা টেনে দিল আহিল। তাতে দাঁড়িয়ে নিশি খুব সন্তর্পণে আহিলের টাই বেঁধে কলার ঠিক করে দিল। আর আহিল এক মনে নিশির মুখের দিকে তাকিয়ে আছে। চুপচাপ থাকতে থাকতে গাল দুটোও কেমন ফুলের ঢোল হয়ে আছে। কানের ঠিক নিচে ঘাড়ের দিকটায় বেশ খানিকটা জায়গা জুড়েই লাল হয়ে আছে। চুল দিয়ে কেমন ঢেকে রেখেছে পিচ্চিটা। কাল রাতে ইচ্ছে করে আহিল অনেকটা জোরেই দাঁত চেপে ধরেছিল জায়গাটায়। যদিও কাজটা করেছিল নিশিকে রাগানোর জন্য, কিন্তু ওর এমন নিস্তব্ধতা দেখে আহিল রাগে আরো দাঁত দাবিয়ে দিয়েছিল জোরে। নিজের মনে কথাগুলো আওড়াতে আওড়াতে কাঁধের পাশ থেকে চুলগুলো সরিয়ে দিল। কাঁধ আর ঘাড়ের সংযোগ স্থানে কামড়টা পড়েছে, আর দুটো দাঁতের চিহ্ন স্পষ্ট হয়ে নীল হয়ে আছে, আর বাকিগুলো ঝাপসা হয়ে কালচে লাল হয়ে আছে। খুব জোরে কাউকে কোনো কিছু দিয়ে আঘাত করলে যেমনটা হয় ঠিক তেমনই হয়ে আছে। প্রথমত অবাক হলেও আহিল এখন আহত চোখেই তাকিয়ে আছে নিশির দিকে। কি মনোযোগ দিয়ে শার্টের ভাঁজগুলো ছাড়িয়ে দিচ্ছে সে। এতটা ব্যথা পেয়েছ অথচ টুকুও করনি। তুমি প্লিজ আমাকে বলবে সবকিছু, কি চলছে তোমার মনে? প্লিজ নিশি, আমি এভাবে তোমাকে দেখতে পারছি না। সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে আমার কাছে। প্লিজ কিছু তো বলো। কবে ফিরবেন আপনি? আহিল উত্তরে কিছু বলল না। নিশিকে টেবিলের উপর থেকে পাচা কোলে করে ডিভানে বসিয়ে দিল আহিল। তারপর বেডসাইড ড্রয়ার থেকে অয়েন্টমেন্ট নিয়ে লাগিয়ে দিতে শুরু করলো। তুমি যেভাবে খুশি যেরকম ইচ্ছে আমাকে ট্রিট করো, কিন্তু নিজেকে পাল্টিও না প্লিজ। আমি নিতে পারি না নিশু। তোমার যখন যা মনে আসবে আমাকে বলবে, আমি সব তোমার পায়ের কাছে এনে দেবো। তারপর তুমি আমার কাছ থেকে কিছু লুকিও না, ফর গডস সেক। তোমাকে না চাইলে নিজের অজান্তেই কি করে যেন এতটা ভালোবেসে ফেলেছি নিশু, প্লিজ। 2 হাতের আঞ্জলিতে নিশির মুখখানা তুলে কপাল ঠেকিয়ে কথাগুলো বলছিল আহিল। আর বন্ধ চোখে আখি পল্লবগুলো জ্বলে ভিজে একাকার হয়ে আছে আহিলের। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশি আহিলের দিকে। কাঁদতেই পারে না ছেলেটা একেবারে, মুখ কেমন লাল আপেল হয়ে আছে। এই নিয়ে 3 বার কাঁদতে দেখেছে আহিলকে সে। প্রতিবারই এই ছেলেকে কাঁদানোর পেছনে তার অবদান বেশি, কিন্তু কেন যেন কান্নাটা সহ্য হচ্ছে না নিশির। তার 2 চোখের পাতার উপর আহিলের চোখের
পানি পড়তেই চোখ বুঝে গেল নিশির। অঝোর ধারায় বইতে লাগলো চোখের কোনাগুলো। হাতের আঙুলে ভেজা কিছু মনে হতেই কিছুটা সরে নিশির দিকে তাকালো আহিল। নিঃশব্দে কেঁদে যাচ্ছে খুব। বন্ধ দু চোখের পাতায় চুমু খেয়ে সারা মুখে চুমুতে ভরিয়ে দিল আহিল। ভেজে বন্ধ চোখ দুটো আরো লাল হয়ে যাওয়ায় নাকের নিচের ঠোঁটের কোণে হালকা মিষ্টি হাসিটা ঠিক একেবারে ভোরের প্রথম আলোর মতোই স্নিগ্ধ লাগছে আহিলের কাছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে দু হাতের বৃদ্ধাঙ্গুলিতে ঠোঁট ছুঁয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আহিল। মেয়েটা যে একেবারে মাদকতার মতন গ্রাস করে ফেলেছে তাকে। ক্রমশ আচ্ছন্ন হয়ে পড়েছে একে অপরের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে নিশি আহিলের থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করলো।